কথা আছে তোর সাথে, বাসায় আসবি কখন? আসবো, কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গিয়েছে। কি হয়েছে? সারফরাজ নিজের ভেতরের চলমান অস্ত্রতা দমানোর চেষ্টা করছে। জীবনে কত মার্ডার, কিডন্যাপ, হানাহানির মধ্য থেকেছে, কত মৃত্যু, কত নৃশংসতা চোখের সামনে দেখেছে। কখনো বুক অব্দি কাঁপেনি, অথচ আজ সে স্বাভাবিক কথা বলতে গিয়েও খেই হারিয়ে ফেলছে বারে বারে। কণ্ঠ রোধ হয়ে আসছে ভেতর থেকে, কিন্তু সময়ের পাল্লা সে ভারী হতে দেয় না বেশি। ফোনের ওপর পাশে থাকা কঠিন পুরুষটাকে নিজের সমস্ত জড়তা, ভীরুতা কাটিয়ে ভারী কণ্ঠে বলে, শেহরিনকে অজ্ঞাত কিছু জানোয়ার কিডন্যাপ করেছে আজ দুপুরে। তুই ব্যস্ত ছিলি জন্য আগেই জানাতে চাইনি। দুপুর থেকে আমি আমাদের লোকজন পুলিশ নিয়ে খুঁজে চলেছি, কিন্তু সান্নিধ্য শ্রবণে শেহরিনের কিডন্যাপ হওয়ার কথাটা প্রবেশ করে বেশ স্পষ্টভাবে। আর তা শোনা মাত্র সেকেন্ডের মাঝেই মুখরেখা চলে আসে আমূল পরিবর্তন। যে শান্ত নির্মল চেহারায় একটু আগ পর্যন্ত ছিল, সেটা এক নিমিষেই পরিণত নেয় কঠিনতায়। দগ্ধ আগুনে তার চোখ দুটো জ্বলে ওঠে। হাতের মুঠো চেপে সিগালি দৃষ্টি নিক্ষেপ করে থমথমে গলায় বলে, হ্যাভ ইউ লস্ট অফ ইয়োর মাইন্ড? সিরিয়াসলি? রিয়েলি সরি। বিষয়টা যে এতটা জটিল হবে আই কান্ট ইমেজিন। বাট আমি সব দিকে লোক লাগিয়েছি, এমনকি পুলিশ এখন পর্যন্ত মাঠেই আছে। সব চেষ্টা চলছে। তুই প্লিজ হাইপার হয়ে যাস না। তোর বড় ভাই থাকতে তোর কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। কোথায় আছিস এখন তুই? থানচি ঢুকলাম। ফোন অন রাখিস। আচ্ছা, বের হ তুই। সান্নিধ্য কান হতে ফোন নামিয়ে সময় দেখে নেয় এক ঝলক। এখন বাজে প্রায় ৮টার কাছাকাছি। লম্বা সময় পার হয়ে গিয়েছে মাঝে। মস্তিষ্কের ভেতরে তার তীব্র আলোড়ন শুরু হয়েছে। কত বড় কলিজা ওলা চট্টগ্রামের বুকে এসেছে যে সান্নিধ্যের অতি মূল্যবান জিনিসের দিকে হাত বাড়িয়েছে। স্পর্শ করছে তার শেহরিনকে। শরীরের মধ্যে রক্ত টকবগিয়ে ফুটতে থাকে। চোখ বন্ধ করে সে ক্রমাগত নিঃশ্বাস নিতে নিতে নিজেকে শান্ত করার চেষ্টা করতে থাকে। কঠিন গেম খেলছে তার বিরুদ্ধে কেউ, কঠিন গেম। পুলিশ প্রশাসনকে টক্কর দিয়ে চলছে, মানে এর পেছনে শক্ত হাত রয়েছে। সানজি নিচে যা, আর আম্মাকে বলবি খাবার না বাড়তে। আমি এখন বের হব, সেটা জানিয়ে দিবি। আমার জবাবদিহিতা করার সময় নেই। আচ্ছা। সানজি ভাইয়ের অগ্নিমূর্তি দেখে কোনো প্রকার দ্বিরুক্তি করে না। সোজা চলে যায় সে কক্ষ ছেড়ে। এখন তার প্রধান কাজ আম্মাকে গিয়ে পৌঁছানো। সারা দিন পর ছেলে বাসায় এসেছে, না খেয়ে বের হওয়ার কথা শুনলেই চিল্লিয়ে বাড়ি মাথায় তুলবে নিশ্চিত। কিন্তু যে পরিস্থিতির এর মধ্যে আম্মাকে ঠান্ডা করে রাখা বেশি জরুরি। সব দিকেই আগুন জ্বললে সমস্যা। সান্নিধ্য তার পরিহিত নেক্রু টি শার্টের উপরে সাদা একটা চেক শার্ট পরিধান করে নেয়। অতঃপর কাবাট হতে চকচকে কালো রিভলভার বের করে কোমরের পিছনের প্যান্টের মাঝে গুঁজে নেয় দ্রুত হাতে। মুখে মাস্ক পরিধান করতে করতে বের হয়ে যায় তার কক্ষ হতে। রিমন, গাড়ি স্টার্ট করো। ঝড়ের বেগে সান্নিধ্য ফোন কানে নিয়ে ড্রয়িং রুম পেরিয়ে চলে যায় বাহিরে। মিসেস নাজনীন ডাইনিং হতে ছেলের এই তাড়াহুড়া করে বের হয়ে যাওয়া দেখে বেশ অবাক হন। কি এমন কাজ পড়লো হঠাৎ যে আসা মাত্র খাওয়ার সময়টুকু হলো না, বেরিয়ে যেতে হলো? তিনি সঠিক কারণ অনুধাবন করতে পারলেও বাড়ির বড় বউ তিথি খানিকটা সন্ধিহান গলায় সানজির দিকে তাকিয়ে বলে, সানজি, কিছু হয়েছে কি? কি কি হবে ভাবি? সান্নিধ্যের চেহারায় এত সিরিয়াস ভাব কেন? কি এমন হয়েছে যার জন্য তোমাকে পাঠিয়েছে আমরা যেন কিছু জিজ্ঞেস অব্দি না করি? কই, আগে তো কখনো এমন হয়নি। সানজির তৃষ্ণার্ত গলা আরো শুকিয়ে ওঠে। শুকনো ঢোক চেপে বলে, সেটা আমি কিভাবে জানবো? আর রাজনীতির বিষয়গুলো তো এমনই হয়। তোমার তো জানার কথা ভাবি, এরা 24 ঘন্টাই দৌড়ের উপর থাকে। সানজির উত্তর চতুর তিথির মনোপুত হয় না। সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলে, শেহরির মেয়েটাকে? সানজি বিদ্যুৎ বেগে দোল খেয়ে উঠে তিথির মুখে শেহরিনের নামটা শুনে। ভাবি শেহরিনকে চিনল কেমন করে, নাম জানলো কিভাবে, ঠাহর করতে পারছে না সে। তাসিন যে বলবে ও তো নামই জানে না এখন পর্যন্ত। ইয়ো পানি বলেই তো ডাকে, তাহলে? সত্যি করে বলো সানভি, এভাবে লুকানো ছুপানোর বিষয়গুলো আমাদের পছন্দ নয়। আমাকে না বললে আম্মাকে অন্তত বলো, শেহরির মেয়েটার সঙ্গে সান্নিধ্যের কি সম্পর্ক? সানজি,
আম্মা, আমি কিভাবে জানবো? আজব তো। তিথি 2 কদম এগিয়ে আসে ছানজির পানে, পাংশুটে মুখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, অনেক কথাই ইদানিং কানে আসছে আমাদের, কিন্তু আমরা সেটা গ্রাহ্য করি না। দয়া করে এমন কিছু করো না তোমরা 3 ভাই বোন মিলে, যেটার কারণে অনিশার পরিবারের কাছে আমাদের ছোট হতে হয়। সান্নিধ্যের বিয়ের অনিশার সঙ্গেই হবে, এটুকু মনে রেখো। এতটা নিশ্চিত দিয়ে বলছো কিভাবে ভাবি? ব্যতিক্রম কিছু ঘটার সম্ভাবনাও তো থাকতে পারে। তিথি মৃদু হাসে, অতঃপর নরম গলায় বলে, ব্যতিক্রম যেন না ঘটে সে ব্যবস্থা আমরা করে রেখে এসেছি। সেদিন বাবা আম্মা আর আমি অনিশাদের বাসায় গিয়ে ওকে রিং পরিয়ে এসেছি। সো বুঝতেই পারছো বিষয়টা কত দূর এগিয়েছে। সানজির বিস্ময়ও তার সীমা থাকে না। একটার পর একটা সংবাদ আজকে তাকে একদম ভঙ্গুর করে তুলছে। একটা চিন্তাতেই তার মাথা ফেটে যাচ্ছে, এর মাঝে আরো এত বড় ঘটনা ঘটিয়ে এসেছে। তোমাদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে ভাবি? ভাইয়ার কোনো প্রকার মতামত না নিয়ে রিং পরিয়ে এসেছো? মিসেস নাজদিন রুষ্ট গলায় বলেন, মতামতের কি আছে? বিয়ে সংসার করতে হবে না তা? সারা জীবন এই রাজনীতির ঘানি টানলে হবে? আমার ছেলের ভবিষ্যতে আমি গুছিয়ে দেব না তো কে দিবে? সানজি হতাশায় নির্জিত হয়ে পড়ে, মেজাজ হারিয়ে বলে, আম্মা, বিষয়টা এমন নয়। হতেও তো পারে ভাইয়ার অন্য কেউ পছন্দ থাকতে পারে। তোমরা কাজটা মোটেও ঠিক করনি। ভাইয়া জানলে কি হবে বুঝতে পারছো? ধীরে কথা বলো। জানলে কি হবে মানে? কে পছন্দ আছে সান্নিধ্যের? আম্মা, শেহরির নামে একটা মেয়ের সাথে সান্নিধ্যের নামটা আমার বেশ কয়েকবার কানে এসেছে। আমি পার্সোনালি চিনি না মেয়েটাকে, কিন্তু অনেকেই আছে যারা চিনেও বলবে না কিছু। সানজিকে সূক্ষ্ম ঠেস দেওয়া কথায় মিসেস নাজনীন অসন্তুষ্ট চিত্তে বলেন, আমার 3টে ছেলে মেয়েই হয়েছে এক রকমের, সবার একই ধর্ম। তবে এসব বাহানা আমি শুনবো না। বিয়ে অন্বেষার সঙ্গেই হবে, এটা আমার শেষ এবং চূড়ান্ত কথা। কোনো রকমের হেরফের হবে না। রিং পরিয়ে আসা হয়েছে আম্মা, আর কোনো চিন্তা নেই। সানজি তিথির দিকে তাকিয়ে বাঁকা হাসে, যাওয়ার পথে পাশ ফিরে তাকিয়ে বলে, রিং পরাও আর বালা পরাও ভাবি, মনে হয় না তাতে কাজ হবে। ভাইয়াকে তো চেনোই সে কেমন। এসব মানলে তো। এতই যখন নিশ্চিন্ত হয়ে বলছো, তাহলে বলো শেহরিনকে। আমি কেন বলবো? যার বিয়ে তাকে গিয়ে জিজ্ঞেস করো শেহরিনকে, সে ভালো বলতে পারবে। রাত 9:20, পাহাড়তলি মেট্রোপলিটন থানা। শেহরিনের ফোনের শেষ লোকেশন ট্র্যাক করতে গিয়ে বারবার বিঘ্নিত হতে হচ্ছে, কোনোভাবেই কানেক্ট করা সম্ভব হচ্ছে না। অতঃপর প্রায় 11 মিনিটের মাথায় মোবাইল অপারেট উজ্জ্বল বড়ুয়া সান্নিধ্যকে জানায় ফোনের শেষ সিগন্যাল পাওয়া গিয়েছে ডিসি হিলের কাছে, কিন্তু এরপরই ফোন অফ হয়ে যায়। আর কোনো লোকেশন শো করেনি তারপর হতে। তার মানে যাওয়ার পথে ফোনটা ফেলে দেওয়া হয়েছে বা একদম সিম খুলে ফেলা হয়েছে যাতে না ধরতে পারা যায়। ডিসি হিল হয়ে গিয়েছে। সান্নিধ্যের চোখ দুটো রক্ত লাল হয়ে থাকলেও মাথা তার বেশ ঠান্ডা। পায়ের উপর পা তুলে বসে ডান হাত মুঠো করে থুতনির নিচে রেখে সে খুঁজতে থাকে অন্য পথ। স্যার, সরফরাজ ভাই আসিফ ভাই পুরো ধানচি খোঁজ চালিয়েছে, পায়নি। ওদের ফিরতে বলো। জি স্যার। শেহরিনের ম্যাডামের বাবা আসছেন। কোথায় আছে? চট্টগ্রামে পৌঁছেছেন একটু আগে। পাহাড়তলী থানার ঊর্ধ্বতন পুলিশ অফিসার শায়েদ জসিম সান্নিধ্যকে নানান কিছু ব্যাখ্যা দিতে থাকেন, কিন্তু এমপি সাহেবের সেসব কথা কানে প্রবেশ করে না। সে আপন চিন্তায় মগ্ন। একের পর এক থানা হতে ফোন আসছে, সবাই প্রায় আজকের মতো ব্যর্থ খোঁজাখুঁজিতে। রিমন, রিতমার কি অবস্থা? স্যার, উনি ভীষণ অসুস্থ। অতিরিক্ত আতঙ্কে একদম দুর্বল হয়ে পড়েছেন। পালস রেট নেমে গিয়েছিল। হসপিটালে আছে? আপাতত নেই, আসিফ ভাই জানিয়েছে। আচ্ছা, ওকে একটু ফোন দাও। রিমন আসিফের হতে নাম্বার নিয়ে সরাসরি কল করে ঋতমাকে। প্রথমবার কলেই ফোন রিসিভ করা হয়, তবে সেটা ধরেন ঋতমার মা। রিমন নিজস্ব পরিচয় দিয়ে অনুরোধ করে ঋতমার সাথে স্বল্পক্ষণের জন্য কথা বলবেন এমপি স্যার। হ্যালো। জি ভাইয়া, শেরিনের খোঁজ কি পাওয়া গিয়েছে? এখনো পাওয়া যায়নি। তুমি কি আমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে? আই মিন, তোমার শরীর যদি স্টেবল থাকে। জি জি, অবশ্যই পারবো, বলুন আপনি।
যারা কিডন্যাপ করেছে তাদের কি মুখে আবৃত ছিল? হ্যাঁ, মাস্ক দ্বারা ঢাকা ছিল, একদম অপরিচিত। ওরা কি এর আগে শেহরিন বা তোমাদের দুজনকে কখনো ডিস্টার্ব করেছে? না ভাইয়া, আজকে প্রথম, একদম হঠাৎ। মেইন গেটের কোন পাশে ঘটেছে? ঋতমা খানিকটা সময় নিয়ে পুরো জিনিসটা একবার রিক্যাপ করে মস্তিষ্কে দুর্বল কণ্ঠে বলে। আমাদের চোরের মেইন গেট হতে ডান পাশের রাস্তাটার খুব সম্ভবত 30 থেকে 35 মিনিটের দূরত্বে হবে মেইন গেট হতে। আইস কার্নিভাল নামে যে দোকান আছে সেটার সামনে এসে দাঁড়িয়েছিল গাড়ি। গুড। গাড়ির নাম্বারটা হয়তো খেয়াল করনি, তাই না? ঘটনাটা এত দ্রুত ঘটেছে, ওসব মাথা দিয়ে আসেনি। ভেরি নর্মাল। ওকে, টেক রেস্ট। ভেরি সরি টু ডিস্টার্ব ইউ। ইটস ওকে ভাইয়া, আমার খুব চিন্তা হচ্ছে। আপনি প্লিজ যেমন করে হোক শেরিনকে খুঁজে বের করুন। হুম। সান্নিধ্য ফোন রেখে থানা হতে বের হয়ে যায় সরাসরি। তার সঙ্গে সঙ্গে বের হয় পুলিশ সহ কিছু লোকজন। সুয়েটের মেন গেটের সেই আইস কার্নিভাল দোকানের পৌঁছাতেই দুজন দোকানি পুলিশ সহ এমপি সাহেবকে দেখে ঘাবড়ে যায় কিছুটা। দুপুরে অনাকাঙ্ক্ষিত ঘটনার সন্দেহভাজন হিসেবে তাদেরকে দেখছে কিনা কে জানে। অভ্যন্তরে কিছু নেই, একদম তাদের দোকানের সামনেই ঘটনাটা ঘটেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা এ বিষয়ে আগে থেকে কিছুই জানতো না। সান্নিধ্য পুলিশকে নির্দেশ দেয় দুজনের হতে প্রয়োজনীয় জবানবন্দি নেওয়ার জন্য। পুলিশ জবানবন্দি নেওয়া শুরু করলে সে দোকানে লাগানো সিসি ক্যামেরার দিকে নজর দেয়। সিসি ক্যামেরা কি অন? জি স্যার। রিমনকে বলার আগেই রিমন নিজ হতে বসে যায় সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে। টেনে টেনে 2টার দিকে সময়টাতে নিয়ে আসে সে, কিন্তু তখনও পুরো রাস্তা পরিষ্কার। ঠিক 2:07 চোখে পড়ে দুজন নারী কায়াকে। দোকানের সামনে আসতেই সঙ্গে সঙ্গে ঘটে যায় সেই দুর্বিচ্ছ ঘটনা। সান্নিধ্য শেহরিনকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখতে পারে না। মেয়েটাকে কোনো জানোয়ার হাত দ্বারা স্পর্শ করা মাত্র সে চোখ বন্ধ করে নেয় সঙ্গে সঙ্গে। এই বিভীষিকা তার পাথুরে মনে নিয়েও দেখা সম্ভব হয় না। কপালে শিরা তার দপদপ করে জ্বলছে, অথচ বাহিরটা কত শান্ত রেখেছে, যেটা একদম তার সঙ্গে বেমানান। গাড়িটাকে স্টপ করো। রিমন পুরো ভিডিও থামিয়ে গাড়িটার দিকে ফোকাস করে। গভীর মনোযোগে সে চেষ্টা করে নাম্বার প্লেটটা দেখতে। স্যার, গাড়ির নাম্বার প্লেট ম্যাজিক মার্কার দিয়ে ঢাকা। সান্নিধ্য রিমনকে সরিয়ে নিজে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকে। আসলে গাড়ির নাম্বার প্লেট ঢেকে রাখা হয়েছে। এবার উপায়? স্যার, আমাদের এখন অন্য উপায় বের করতে হবে, এভাবে হবে না। স্যার, পুলিশ কর্মকর্তা কিছু বলতে আসতেই সান্নিধ্য ইশারায় চুপ করিয়ে দেয়। কিছু একটা ভাবতেই মস্তিষ্ক তার সজাগ হয়ে ওঠে। দ্রুত হাতে সে ফোন লাগায় কোনো এক ব্যক্তিকে। গাড়ির মডেল টয়োটা প্রিয়াস। চট্টগ্রামে 2টো শোরুম অ্যাভেলেবল। আমি একটা ছবি পাঠাচ্ছি, দেখে বলো এটা রিয়েল নাকি ফেক। জি ভাই। গাড়িটার ছবি মডেল দেখা মাত্র অপর পাশের ব্যক্তিটা অবাক কণ্ঠে বলে, ভাই এটা ফেক। পিছনে রাউন্ড শেপের মাঝে যে লাল রঙের স্টার রয়েছে এটা টয়োটা প্রিয়াসের লোগো নয়। এটা যারা চোর কারাবারির মাধ্যমে কিনে তারা ব্যবহার করে। তুমি শিওর? 100 ভাগ ভাই, আমার নিজের শোরুম রয়েছে, আমি জানবো না। সান্নিধ্য এক হাতে চুল মুষ্টিবদ্ধ করে ধরে শান্ত কণ্ঠে বলে, চোরাই আজাদকে পাওয়া যাবে? জি ভাই, ও বলতে পারবে। সান্নিধ্য চোরাই আজাদের নাম্বার কালেক্ট করে তার এক ছেলেকে দ্বারা। ছেলেটা জানায়, বেশ কিছু সময় ধরে বাসখালী একটি চোরাই চালান চক্র এই মডেলের গাড়ি ব্যবহার করে সে দেখেছে। এটা চোরাই আজাদের আনা গাড়ি ছিল। এমপি সান্নিধ্য শাহজাদ খান বলছি। আরে এমপি সাহেব, আপনি এত রাইতে কি মনে কইরা? টয়োটা প্রিয়াস কয়টা বিক্রি করা হয়েছে? হয়েছে কয়টা? কেন স্যার, নেবেন নাকি? আছে দোকান কালেকশন, সেই সুন্দর দেখতে, সেই সুন্দর দামও। কয়জন কিনেছে? টেক্কা দিবেন নাকি স্যার? বারে বারে। জানোয়ারের বাচ্চা, কথা কম বল। যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে। সান্নিধ্যের খেপাটে সুর শুনে তবদা খায় চোরাই আজাদ। ফোনের দিকে এক পলক তাকিয়ে বলে,
দুইজন কিনছে, গত মাসে একজন আর আজকে একজন। আজকেরটার নাম বল। নাম কোয়া যাইবে না স্যার, নিয়ম নেই। তোর নিয়মের আমি যদি আসি একবার, তোর গায়ের সবগুলো হাড্ডি আলাদা করে দিয়ে আসবো। পুলিশকে যদি জানান দেন তখন? পুলিশ এমনিতেই তোকে খুঁজছে। রেজেক মাইরেন না স্যার। সান্নিধ্য ঠোঁটের উপর ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করতে থাকে, ধীর কণ্ঠে বলে, তোমার রিজিক থানাতেই লেখা আছে। আমি কি যাব নাকি তোমাকে ধরে নিয়ে আসবো? জুয়ারি বেটাশালা। কইতাছি। তাড়াতাড়ি বল। গাড়ি যার নামে কেনা হয়েছে তার নাম তৌফিক আহমেদ, মিরসরাই ম্যাজিস্ট্রেট। আপনাদের মতোই সরকারি মাল। কয় টাকা খাওয়া হয়েছে তোর? স্যার আমি ঘুষ খাই না। তোমার বাপ খায়। সান্নিধ্য ফোন কেটে সারফরাজকে কল দেওয়া মুহূর্তেই সারফরাজ নিজেই তাকে কল দেয়। হ্যালো সান্নিধ্য, কি খবর? মিরসরাই তৌসিফ আহমেদ। এইটাকে? মিরসরাই? ও হ্যাঁ, ম্যাজিস্ট্রেট নতুন এসেছে, 3 মাস হলো। কেন? তোর পরিচিত? মিরসরাই একবার গিয়েছিলাম গত মাসে, তখন কথা হয়েছিল। এই ব্যাটার নাম্বার আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ম্যানেজ করে দে। ওয়েট কর। সারফরাজ নাম্বার দেওয়ার আগ মুহূর্তেই সান্নিধ্যের সামনে উপস্থিত হয় রেজওয়ান সাহেব। মেয়ের খবর পাওয়া মাত্র সব কাজ ফেলে ঢাকা থেকে চট্টগ্রামে এসেছেন তিনি। বিবর্ণ তার মুখরেখা, চেহারা একরাশ মলিনতা। সান্নিধ্য রেজওয়ান সাহেবের সাথে হ্যান্ডশেক করে আশ্বস্ত কণ্ঠে জবাব দেয়, চিন্তা করবেন না, পেয়ে যাব অতি দ্রুত। কিভাবে কি হলো? আমার মেয়েটাকে? রেজওয়ান সাহেবের চোখের কোণায় ভারী পানি জলজল করতে থাকে। উদ্ভ্রান্তের ন্যায় সে নিজেকে ধরা দেয়। সান্নিধ্য যেন তা দেখেও দেখে না, অথচ বাহ্যিক দিকটা ভিন্ন হলেও ভেতরটা দুজনের একই হারে পুড়ে যাচ্ছে। একজন পিতা সেটাকে আটকে রাখতে চাইলেও পারছে না, আরেকজন শক্ত মানব যেটা নির্দ্বিধায় হজম করে যাচ্ছে। কারণ একটাই, শেহরিন নামটা এদের দুজনের জীবনের সবচেয়ে বড় অংশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, ভালোবাসা নামক সূত্রে বাঁধা। সারফরাজ তৌফিকের নাম্বারটা মেসেজ করে দিতেই সান্নিধ্য কল করে সঙ্গে সঙ্গে, কিন্তু উপাস হতে রিসিভ হয় না। ফের ট্রাই করতে করতে রেজওয়ান আহমেদের দিকে তাকিয়ে বলে, তৌসিফ আহমেদকে? তৌসিফ? সান্নিধ্য ধারালো দৃষ্টিতে তাকিয়ে বলে, পরিচিত? হ্যাঁ পরিচিত। এই ছেলের সাথে শেহরিনের বিয়ের কথা চলছিল, কিন্তু আমরা তো সেটা প্রত্যাখ্যান করে দিয়েছিলাম। রেজওয়ান সাহেবের উত্তরে এতক্ষণে অংশকে হিসেব মিলাতে সক্ষম হয় সান্নিধ্য। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে বলে, ফাইনালি তৌসিফ আহমেদ। রাত 11:30 বাঁশখালী। তৌফিকের ফোন নাম্বারের মাধ্যমে লোকেশন ট্র্যাক করা হয় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ধলঘাট এলাকায়। সান্নিধ্য পুলিশকে আসতে বারণ করলেও পুলিশ অফিসার সায়েদ জমির তাকে বোঝায় সেখানে তার থাকা জরুরি। যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু একরোখা সান্নিধ্য তা না শোনে না, যার ফলে পুলিশ অফিসার বাধ্য হয়ে দ্বারস্থ হয় সারফরাজ ওসি সাহেবের সঙ্গে কথা বলে সান্নিধ্যকে বোঝাতে বলেন, এই তার ছেঁড়া মানুষটা যে কোনো পুলিশকে সঙ্গে নিতে চাইছে না, এটা তার চেয়ে ভালো আর কেউ জানে না। সে তো একাধারে করবে মার্ডার, পুলিশ থাকলে সেটা সম্ভব হবে না, বিধায় তার এত বারণ। কিন্তু ওসি সাহেবের অনুরোধে সান্নিধ্য বিরক্ত হয়ে অনুমতি দেয়। সে নিজেও জানে এর পেছনে কার হাত, তবে সময় নষ্ট করে না। শায়েদ জসিম সহ মোট 5 হতে 6 জনকে নিয়ে দ্রুত এসে পৌঁছায় ধলাঘাটায়। সাগরকোলের এই অঞ্চলটিতে দিনের বেলাতেও করুণ নিস্তব্ধতা ভেসে বেড়ায়। সেখানে তো এখন মাঝরাত। ঘুটঘুটে অন্ধকার ভেদ করে দুটো গাড়ি প্রবেশ করে জঙ্গলের মাঝে। গুগল ম্যাপ অনুযায়ী লোকেশন এদিকটাই শো করছে। অতি শিক্ষিত মানুষেরা নাকি স্বভাবে একটু বোকা হয়, সেরকম তৌসিফও অতি শিক্ষিত হয়ে বোকার মতো নিজের কবর নিজেই খুঁজছে। ফোনটা কোনো কারণে সে অন করেছে খানিকক্ষণ হলো, আর কিডন্যাপ করে ফোন অন করে রাখা যে কতটা বোকামি এটা হয়তো তার মাথায় নেই। এমনও হতে পারে হয়তো ভেবেছে তাকে সন্দেহ করার মতো তীক্ষ্ণ বুদ্ধি কারো জন্মাবে না। প্রশাসনের লোক সে নিজেও, ক্ষমতা তো হাতে একটু আছেই।
ঘন বন, উঁচু নারিকেল গাছের সারি আর পথে জমে থাকা কাদা সব মিলিয়ে ঢলকাটা নিজেই যেন এক আতঙ্কের প্রতিচ্ছবি, যার আশেপাশে 2-4টা বাড়ি ছাড়া পুরো নির্জনে ঢাকা। আপনারা আশেপাশেই থাকেন, প্রয়োজন হলে ভিতরে আসবেন। স্যার আপনি একা যাবেন? রিমন যাবে। কোনো কিছু? সান্নিধ্য পকেটে ফোন ঢুকিয়ে মুখ হতে মাস্ক খুলে ফেলে, তীক্ষ্ণ গলায় জবাব দেয়, আপনারা গেলে ক্ষতি হবে বেশি। জঙ্গলের ভেতরে পরিত্যক্ত দোতলা একটা বাড়ি, কয়েকশো মিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। একাকী এক দালান মাথা উঁচু করে ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। সান্নিধ্য ভেতরে প্রবেশ করতেই নজর বুলিয়ে দেখে এটা আসলেই পরিত্যক্ত একটা বাড়ি। এক কথায় কুকর্মের আস্থানা। এমন আস্থানা ডিসি হিলের পাশে তার নিজেরও আছে, তাই চিনতে খুব একটা অসুবিধা হয় না। নিচতলার পুরোটা দেওয়ালে শেওলা জমানো, জানালাগুলো ভাঙা আর সামনের দরজায় ঝুলছে মরিচা ধরা তালা। তার মানে নিচতলায় কেউ নেই, সব দোতলায় রয়েছে। কবুলটা বলে ফেলো শেহরিন, আর কত সময় নিবে? বাসর রাতের সময় তো পার হয়ে যাচ্ছে। কালো রঙের কাঠের দরজার অপর পাশে ভেসে উঠছে নির্মম এক দৃশ্য। চেয়ারে বসে টেবিলের মাঝে পা তুলে দিয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে তৌসিফ। চোখে তার ভয়ানক ক্ষিপ্ততা। সামনের বিধ্বস্ত এক রমণীকে দেখতে দেখতে সে নিজের লোলুপতা মিটিয়ে যাচ্ছে একাধারে। শেহরিনকে উপরতলায় আনা হয়েছে ঘণ্টাখানিক আগেই। দুপুর থেকে সন্ধ্যা 7টা অবধি তার হাত পা মুখ বেঁধে ফেলে রাখা হয়েছিল নিচতলার ঘরে। তৌসিফ আসা মাত্র টেনে হিঁচড়ে উপরে তোলা হয়েছে। দু গাল তার লালে নিমজ্জিত। অসভ্য জানোয়ারটা এসেই সকালের প্রতিশোধ তুলছে তার উপরে, যার কারণে ঠোঁটের কোণ রক্ত শুকিয়ে কালশিটে বর্ণ ধারণ করে আছে। ক্লান্ত বিহব্বল শরীর, সামান্য শক্তি নিয়ে নিজেকে ধরে রেখেছে শেহরিন। পিপাসায় গলা কাঠ হয়ে আছে। কতবার অনুনয় করেছে একটুখানি পানির জন্য, কিন্তু পাষাণদেহী তৌসিফের পোষা কুকুরগুলো রাজি হয়নি। এক সময় কাতর হয়ে উঠলে শেহরিন চিৎকার করে পানি চাইলে তৌসিফ মুখ টিপে ধরে বলে, কবুল বলার সাথে সাথেই পানি পাবে, তার আগে নয়। এতে যদি মরেও যাও তো আই ডোন্ট কেয়ার। কথাটা শোনা মাত্র শেহরিনের পানি তৃষ্ণা মিটে গিয়েছে। এই অমানুষটার কথায় রাজি হওয়ার চেয়ে মারা যাওয়া অনেক ভালো। মরবে সে, তবুও কবুল শব্দ উচ্চারণ করবে না। এভাবেই আর কতক্ষণ? কাজীর কথায় বসা ছেড়ে উঠে দাঁড়ায় তৌসিফ। ধীর পায়ে হেঁটে শেহরিনের কাছে গিয়ে দাঁড়ায়। মাথা নিচু করে শেহরিনের কানের কাছে গিয়ে বলে, কবুল বলো। শেহরিন হতে আসে না কোনো প্রতিউত্তর। তৌসিফ শেহরিনের নীরবতা দেখে গর্জে উঠে বলে, বল কবুল। তীব্র গর্জনে শেহরিন কেঁপে উঠে ভয়ানক ভাবে। তার শরীর ও মস্তিষ্ক কোনো ধরনের আতঙ্ক কিংবা অস্বাভাবিকতা নিতে পারে না সহজে। হেমাটোফোবিয়া থাকার কারণে পুরো দেহ কম্পনের সাথে শ্বাসরোধ হয়ে আসছে তার। মুখ পুরোপুরি ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। অনুভব করে সমস্ত শরীরও একই সাথে ঠান্ডা হয়ে আসে, যে কোনো সময় অচেতন হয়ে পড়বে। এতটা খারাপ পরিস্থিতির সামনে সে জীবনে কখনো মুখোমুখি হয়নি। শেহরিনের দীর্ঘ সময়ের নীরবতা তৌসিফের ভেতরে ক্রোধের আগুন ধরায়। নিজেকে হিংস্র প্রমাণ করতে সে ঠোঁটের কোণে গুজে রাখা সিগারেটের জ্বলন্ত অংশটা শেহরিনের ডান হাতের তালুতে চেপে ধরে। আগুনের স্পর্শ হাতে লাগতেই চিৎকার করে উঠতে নেয় শেহরিন, কিন্তু তার আগেই পেছন হতে একজন তার মুখ চেপে ধরে। লাল চোখে টপ টপ করে গড়িয়ে পড়তে থাকে পানি। ভ্রুজোড়া উঁচুতে উঠে যায়। বিভৎস এক যন্ত্রণায় শেহরিন অনুভব করে সে হয়তো আর একটু পরেই মারা যাবে। স্যার, দোতলার সামনে ঘরটায় 2জন অতিথি এসছে, আপনার সাথে দেখা করতে চাইছে, এমার্জেন্সি। অসময়ে অতিথি আসার কথা শ্রবণ হতেই তৌসিফ হাত ছেড়ে দেয় শেহরিনের। ভ্রু কুঁচকে আসে তার। ক্ষিপ্ত গলায় বলে, বাড়ির ভিতরে ঢুকলো কিভাবে? পুলিশও তো হতে পারে। পুলিশের লোক নয় স্যার, ওনারা আপনার ঘনিষ্ঠ ব্যক্তি বলল। ঘনিষ্ঠ? তৌসিফ বসা ছেড়ে উঠে দাঁড়ায়। শেহরিনের মুখ খুলে দেওয়ার নির্দেশ দেওয়া মাত্র হুঙ্কার দিয়ে বলে, খবরদার, একটা টু শব্দ বের করবি না মুখ থেকে। একটা শব্দ কানে আসবে তো একদম মেরে ফেলবো। সবাই বের হয়ে তালা লাগিয়ে দে।
একটু পরে বিয়ে ছাড়াই বাসর হবে। একে একে সবাই বের হয়ে যায় কক্ষ হতে। সবাই চলে যাওয়া মাত্র শেহরিন চোখ বন্ধ করে নেয় সঙ্গে সঙ্গে, কারণ সে যদি একবার এখন হাতের দিকে তাকায় এক মুহূর্ত লাগবে না তার জ্ঞান হারিয়ে ফেলতে। কিন্তু শয়তানটা আবার আসবে বলছে বিয়ে ছাড়া বাসর, কথাটা মনে আসতেই গা গুলি উঠে তার। নিজেকে নিজেই বোঝাতে থাকে কোনোভাবেই অবচেতন হওয়া যাবে না, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাবে, যেভাবেই হোক নিজের সম্মানটুকু সে নষ্ট হতে দিবে না। বাহির হতে তালা লাগানো শেষে তৌসিফ একাই অতিথিদের কক্ষের দিকে পা বাড়ায়। যেহেতু দুজন তাই সে আর লোক নেয় না সঙ্গে। আন্দাজ করছে কারা দুজন, নিশ্চয়ই ভাগ চাইতে এসেছে। শকুনের 2 বাচ্চা ঠিকই খোঁজ পেয়েছে। বাঁকা হেসে সে তার লোকদেরকে নিচতলায় পাহারা দিতে যেতে বলে। একজনকে নির্দেশ দেয় কাজীকে বের করে দিতে, বিয়ের দরকার এখন নেই, বাসর হলে এমনি বিয়ে হতে বাধ্য। নিচতলায় তৌসিফের লোকজন নামতেই পুলিশ কৌশলী হয়ে নিঃশব্দে পেছন হতে কয়েকজনকে পাকড়াও করে ধরে। সরাসরি পিস্তল উঁচিয়ে ধরতেই কেউ পালানোর উপায় খুঁজে পায় না, চুপচাপ আত্মসমর্পণ করে নেয় সান্নিধ্য। শায়েদ জমিতকে শান্ত কণ্ঠে বলে, তৌসিফ নেই বলেছিলাম, বিশ্বাস হয়েছে? এবার এগুলো নিয়ে চলে যান। অফিসার সাহেব সান্নিধ্যের কথা বিশ্বাস করতে গিয়েও করে না, কেন জানি তার মনে সন্দেহের আবির্ভাব ঘটে। কিন্তু স্যারের মুখের উপর দ্বিমত করার সাহস না পেয়ে সে বের হয়ে যায় লোকজনকে নিয়ে। সান্নিধ্য খানিকক্ষণ নিচে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, অতঃপর এক পলক কোলাপসিবল গেটের দিকে তাকিয়ে সোজা চলে যায় উপরে। অফিসার সাহেব গাড়িতে ওঠার মুহূর্তে কিছু একটা দূর হতে ইঞ্জিনের শব্দে ঘাড় ঘুরিয়ে তাকায়, আর তাকানো মাত্র সে এক অবাক করা দৃশ্যের সাক্ষী হয়। পরিত্যক্ত বিল্ডিং এর গ্যারেজের পাশে দক্ষিণ সাইড হতে একটা কালো জিপ গর্জন তুলে চলে যায় চোখের পলককে তার সামনে হতে। চূড়ান্ত বিস্ময়ে হতবিলম্ব হয়ে যায় অফিসার, হাত মুঠো করে গাড়ির বোনাটে আঘাত করে সে ক্রমাগত মুখ হতে অস্পষ্ট সুরে উচ্চারণ করে, সিট। সময় ব্যয় না করে প্যান্টের পকেট হতে তড়িঘড়ি করে ফোন বের করে সে ওসি সাহেবকে ফোনে হতাশ কণ্ঠে বলে, স্যার, এমপি স্যার আমাদের ব্যাপকভাবে বোকা বানিয়েছে। তার লোক আলাদাভাবে ইউএনওকে ধরে নিয়ে গিয়েছে আর চালগুলোকে দিয়ে গেছে আমাদের কাছে। হোয়াট? কি বলছো? তোমরা কি করছিলে? স্যার, উনি শুরুতে আমাদের ভিতরে প্রবেশ করতে দেয়নি, নিজে শুধুমাত্র একজনকে নিয়ে ঢুকেছিল। জাস্ট 2.5 মিনিটের মাথায় সে বাসা হতে বের হয়ে এসে আমাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করিয়ে নিচতলায় অবস্থান করতে বলে। এই সুযোগে তার আগে হতেই ঠিক করে রাখা লোকজন পিছন গ্যারেজের পাশে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। সেখানে হয়তো আলাদাভাবে ইউএনওকে ধরে আর এমপি সাহেব নিজে আমাদের সাথে উপস্থিত থাকে সন্দেহ মাত্রা কমায়, যাতে আমরা না বুঝতে পারি তার লোকজন আগেই উপরে কাজ সেরে ফেলেছে। অতঃপর তার কৌশল চালগুলোকে আমাদের হাতে দিয়ে আসলটাকে নিয়ে উধাও। কি ধরনের মাইন্ড গেম খেলছে এইটুকু সময়ের মাধ্যমে? মাই গড, দুর্বশ এক ব্যক্তি এই এমপি। একে যারা সহজভাবে নেবে তাদের কপালে দুঃখ আছে। বয়সে কম হলে কি হবে, রক্তের রাজনীতি, এসব ওর কাছে পান্তাবাদ। স্যার, উনি তো ডিরেক্ট মার্ডার করে দিবে। তুমি বাল ফেলেছো অফিসার, এখন আমার ঘাম ছড়বে। স্যার, আমি শকড, চোখের সামনে এই ব্যক্তি কিভাবে? রাজনীতি ওর বাপের সম্পদ হবেই তো। কাঠের দরজায় তালা সাইলেন্সার লাগানো পিস্তলের গুলিতে খুলে যায় সঙ্গে সঙ্গে। সাদা শার্টের আড়ালে পিস্তলখানা গুজে শক্ত দুটো হাত দরজার পালা প্রসারিত করে দুদিকে। অন্ধকার ঘরে মাথার উপরে মিটমিটে হলুদ স্লান আলো ঝুলিয়ে পুরে মেঝে জুড়ে ভ্যাপসা এক গন্ধ নাকে ভেসে আসে। তীক্ষ্ণ চোখ দুটো অবিরাম খুঁজে চলে তার হারানো প্রেয়সীকে। শেহরিনের কানে দরজা খোলার আওয়াজ আসে, তার বন্ধরত চোখ খুলতে গিয়েও ব্যর্থ হয়। সেই নিকৃষ্ট মানবটাকে কি তবে তাকে শেষ করতে আবারও হাজির হয়েছে? তাকে মানসিক অত্যাচারে বিধ্বস্ত করার পর এবার কি শারীরিক নির্যাতন চালাবে? শেহরিনের হৃৎস্পন্দন ধীরে ধীরে কমে আসতে থাকে। নিজেকে হারানোর মুহূর্তে কানে ভাসে এক পুরুষালী ভারী স্বর,
শেহরিন। শেহরিনের শরীরের লোম জেগে ওঠে, মেরুদণ্ড বয়ে শীতল স্রোত নেমে যায়। এই কণ্ঠস্বর তার চেনা, তার জানা। এই কণ্ঠস্বর পেতে কেন জানি না সে মরিয়া হয়ে উঠেছিল এতক্ষণ। তবে কি সত্যি সে এসেছে, নাকি তার মস্তিষ্ক তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে? নিজের সঙ্গে এক প্রকার যুদ্ধ করে শেহরিন ধীরে ধীরে চোখ খুলতে থাকে, বিড়বিড় করে কাপা কণ্ঠে উচ্চারণ করে, আল্লাহ, যদি নেতা সাহেব না হয় তাহলে এক্ষুনি আমাকে তোমার কাছে নিয়ে যাবে। বাবাকে তুমি বুঝিয়ে বলে দেবে তার শেহরিন ইচ্ছে করে তাকে ছেড়ে যায়নি। শেহরিন। দ্বিতীয়বার ডাকের সঙ্গে সঙ্গে শেহরিন চোখ পূর্ণাঙ্গভাবে খুলে ফেলে। আর ঠিক সেই মুহূর্তে চোখের সামনে ভেসে ওঠে এক লম্বা অববয়ের পুরুষ, যার শান্ত মুখটা তার ভীষণ পরিচিত, আর তার দীর্ঘ সময়ের কামনার ব্যক্তি, বাবার কথা অনুযায়ী তার নেতা সাহেব। উচ্ছ্বাসিত হয়ে সাথে সাথে ডুব করে কেঁদে উঠে শেহরিন। দুর্বল শরীরটাকে অজানা এক শক্তিতে টেনে তুলে সে ঝড়ের বেগে দৌড়ে সে জড়িয়ে ধরে সান্নিধ্যকে। ক্ষত হাতটাকে রেখে সে বাম হাত দিয়ে তার শার্ট খামচে ধরে। অঝোর ধারা বর্ষণ হতে থাকে তার চোখ হতে। ভঙ্গুর গলা উন্মুক্ত করে বলে ওঠে, কোথায় ছিলেন আপনি? কেন এত দেরিতে আসলেন? আমি তো মরে যাচ্ছিলাম। তুমি চেয়েছিলে আমি আসি। আল্লাহকে বলেছি আপনাকে যদি না পাঠাই তাহলে যেন আমার মৃত্যু হয়। সান্নিধ্য শেহরিনকে আলতো হাতে জড়িয়ে ধরে নিজের বুকে অশান্ত রমণীর মাথায় ছোট্ট করে চুমু দিয়ে শান্ত কণ্ঠে বলে, আল্লাহ চেয়েছেন তুমি বেঁচে থাকো, তাই হয়তো আমি এসেছি। আর ভয় নেই, তোমার বাবা এবং আমি ব্যতীত আজকের পর থেকে কোনো অযাচিত পুরুষ তোমাকে স্পর্শ করার স্পর্ধা দেখাতে পারবে না। এটা সান্নিধ্যের ওয়াদা।